হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের ব্লাড ফিজিওলজির আরেকটা লেকচারে স্বাগতম। তো ভাইয়া, আজকে আমরা আমাদের নেক্সট আইটেম অর্থাৎ আইটেম 7-এর লেকচারগুলো দেখা শুরু করব। সো আইটেম 7-এর টপিকগুলো ভাইয়া অনেক বড়, তাই আমি চিন্তা করছি এখানে আমরা তিনটা পার্টে বা তিনটা লেকচারের মাধ্যমে আইটেমটা কভার করার চেষ্টা করব। আজকে হচ্ছে মেনলি আমরা ফার্স্ট পার্টটা দেখব। ওকে, চলো হচ্ছে আমরা শুরু করি। আজকে আমাদের আইটেমের টপিক হচ্ছে আরবিসি। সো ভাই, আরবিসি কি? আরবিসি হচ্ছে রেড ব্লাড সেল, তাই তো? বা রেড ব্লাড কর্পাসেল তুমি বলতে পারো, রাইট? বা বাংলায় বললে কি হবে? লোহিত রক্তকণিকা। আচ্ছা, এখন যদি তোমাকে ডেফিনেশন জিজ্ঞেস করি যে আরবিসি বা ইরাইথ্রোসাইট, এটাকে কেন আমরা ইরাইথ্রোসাইট বলি, গত লেকচারে আমরা আলোচনা করছি। যদি বলি এটা কাকে বলে, তুমি ডিফাইন করো, তখন তুমি কি বলবা? ইট ইজ এ টাইপ অফ ফর্ম এলিমেন্ট which is morphologically biconcave, circular, disc shaped, non nucleated cell. ওকে, নন নিউক্লিয়েটেড সেল। এইটাই হচ্ছে আমাদের আরবিসির সংজ্ঞা হবে। তাহলে আরবিসির সংজ্ঞার মধ্যে কিন্তু ভাইয়া এটা আমরা অনেকটুকুই মরফোলজি সম্পর্কে একটা আইডিয়া নিলাম। তো কি কি আছে সেরকম দেখি। প্রথমে হচ্ছে আমাদের কি বাইকনকেভ, মানে কি দ্বি অবতল। তুমি যদি এখানে ফিগারটা দেখো, খেয়াল করে দেখো, প্রথম উপরের ছবিটা আমরা ল্যাটারালি দেখতেছি, পাশ থেকে দেখতেছি। উপরের দিকটা দেখবো কিছুটা চাপা, মানে কনকেভ শেপ। নিচের দিকটা দেখবো কিছুটা চাপা, কনকেভ শেপ। তাহলে উপর নিচে যেহেতু দুই দিকেই কনকেভ শেপ, তাই জন্য আমি এটাকে কি বলি? বাইকনকেভ। সার্কুলার মানে কি গোল। তুমি একটু সেলটা দিকে খেয়াল করে দেখো, সেলটার দেখতে কিন্তু অনেকটাই গোল, তাই না? দেখো সেলটা কিন্তু দেখতে গোল। ওকে, এবং সেটা কিন্তু দেখতে চাকতির মতো, তাই না? গোল কিন্তু দুই রকম হয়, একটা ডিস্ক শেপ আর একটা স্ফেরিক্যাল বা বলের মতো দেখতে। এটা কিন্তু দেখতে অনেকটা চাকতি, অনেকটা চাপা। ওকে, এবং এটা হচ্ছে একটা নন নিউক্লিয়েটেড সেল, অর্থাৎ এখানে কোনো নিউক্লিয়াস নাই, ঠিক আছে? এটা ম্যাচিওর আরবিসি, এবং প্লেটলেটে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র ডাব্লিউবিসি তে পলিমরফো নিউক্লিয়াস থাকে। ওকে, ঠিক আছে। তো আমরা যদি ভাই এখন আরবিসি সম্পর্কে আরো ডিসকাস করতে চাই, আমি যদি এখন এটা কম্পোজিশন সম্পর্কে জানতে চাই। দেখো, আরবিসি হচ্ছে মেনলি দুইটা জিনিস নিয়ে তৈরি হয়, ঠিক আছে? একটা হচ্ছে তার ফ্লুইড পোর্শন, যেটা হচ্ছে মেনলি ওয়াটার দিয়ে তৈরি হয়। ওকে, এটা হচ্ছে মেনলি তার 65% থাকবে। আরেকটা হচ্ছে তার সলিড পোর্শন। ওকে, আরেকটা হচ্ছে তার সলিড পোর্শন, যেখানে বিভিন্ন সেল বা অন্য জিনিসপত্র থাকতে পারে। এখানে আসলে আলটিমেটলি কি কি থাকে? সলিড পোর্শনে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে এটা হচ্ছে হিমোগ্লোবিন, যেটা হচ্ছে 33%, মানে বেশিরভাগটাই হিমোগ্লোবিন। আর থাকে কি? আর থাকে কিছু স্ট্রোমাল ম্যাশ। এটা থাকে মাত্র 2%। ওকে, তো স্ট্রোমাল ম্যাশের মধ্যে কি থাকে? কিছু ফসফোলিপিড থাকতে পারে, কিছু কোলেস্টেরল স্টারিফাইড অবস্থা থাকতে পারে, কিছু ফ্যাট থাকতে পারে। ওকে, সো মেইনলি আমরা একটুকু মনে রাখবো যে আরবিসির মধ্যে যে সলিড পার্ট থাকে তার বেশিরভাগে কিন্তু হিমোগ্লোবিন। কতটুকু সেটা? 33%। ওকে, আচ্ছা। সো হিমোগ্লোবিন কি ভাইয়া? হিমোগ্লোবিন কিন্তু একটা পিগমেন্ট। ওকে, এটা কিন্তু একটা পিগমেন্ট। সো হিমোগ্লোবিন নিয়ে কিন্তু আমরা সেকেন্ড পার্টে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা আগাই। এরপর আসলে ভাইয়া পরেরটা, সেটা হচ্ছে মানে পরের টপিক, সেটা হচ্ছে ইরেথ্রোপয়েসিস। নামের শেষে পয়েসিস মানে কিন্তু তৈরি হওয়া, টু জেনারেট। ওকে, আর ইরেথ্রোসাইট তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে ইরেথ্রোপয়েসিস। তুমি যদি ডেফিনেশন লিখতে চাও, ইরেথ্রোপয়েসিস ইজ ডিফাইন্ড অ্যাজ প্রোডাকশন বা সিনথেসিসও তুমি বলতে পারো, প্রোডাকশন অ্যান্ড ম্যাচুরেশন অফ আরবিসি অর ইরেথ্রোব্লাস্ট, ইরেথ্রো ইরেথ্রোসাইট, সরি। তাহলে বলতে পারি কি আমরা? সিনথেসিস অর প্রোডাকশন অ্যান্ড ম্যাচুরেশন অফ এরিথ্রোসাইট, ইট ইজ কল্ড এরিথ্রোপয়েসিস। খুব সহজ জিনিস। আচ্ছা, এবার আসো ভাইয়া পরের টপিকে যাই, সেটা হচ্ছে টাইপস অফ ইলেকট্রোপয়েসিস, অর্থাৎ ইলেকট্রোপয়েসিস কয় রকমের হইতে পারে। তো অ্যাকর্ডিং টু দা অরিজিন অফ ইলেকট্রোপয়েসিস, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে মেডুলারি এরিথ্রোপয়েসিস, আর এটা হচ্ছে এক্সট্রা মেডুলারি এরিথ্রোপয়েসিস। 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 আর এটা হচ্ছে এক্সট্রা মেডুলারি এরিথ্রোপয়েসিস।
ওকে, তাহলে ভাইয়া এরিথ্রোপয়েসিস কিন্তু অ্যাকর্ডিং টু দ্য অরিজিন অফ আরবিসি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেডুলারি আর একটা হচ্ছে এক্সট্রা মেডুলারি। এখন এই মেডুলারি বলতে কি বোঝা জানো? এটা মেনলি মেডুলাকে ইন্ডিকেট করে। কোন কিসের মেডুলা? বোনের মেডুলা। বোনের মেডুলায় কি থাকে জানো? বোন ম্যারো। ওকে, বোন ম্যারো। তার মানে বুঝতেই পারলাম, আরবিসি যখন বোন ম্যারো থেকে তৈরি হয়, আরবিসি যখনই হচ্ছে বোন ম্যারো থেকে তৈরি হয়, তখন সেটা হচ্ছে আমাদের মেডুলারি এরিথ্রোপয়েসিস। মেডুলারি এরিথ্রোপয়েসিসের আরেকটা নাম আছে, যেটাকে আমরা বলি হচ্ছে মায়ালয়েড এরিথ্রোপয়েসিস। এখন প্রশ্ন আসে, ভাই এটাকে কেন আমরা মায়ালয়েড এরিথ্রোপয়েসিস বলি? কারণ এটা মেনলি মায়ালোব্লাস্ট থেকে এরিথ্রো এরিথ্রোসাইট গুলোকে জেনারেট করে, এজন্য এটার নাম কি? মায়ালয়েড এরিথ্রোপয়েসিস। তো সমস্যা নাই, জাস্ট আমরা একটু জানবো যে মেডুলারি আর মায়ালয়েড এরিথ্রোপয়েসিস সেম জিনিস। কোত্থেকে তৈরি হয়? বোন ম্যারো থেকে আমাদের এখানে আরবিসি গুলো তৈরি হবে। ঠিক আছে, একটু বুঝলাম। আচ্ছা, এরপর আসো ভাই এক্সট্রা মেডুলারি এরিথ্রোপয়েসিস। এক্সট্রা মানে বাহিরে, অর্থাৎ মেডুলার বাইরে যে কোনো জায়গা থেকে যদি এরিথ্রোসাইট গুলো তৈরি হয়, আরবিসি গুলো তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? এক্সট্রা মেডুলারি এরিথ্রোপয়েসিস। এটা কয় রকমের? এটা আবার দুই রকমের। একটা হচ্ছে আমাদের মেজোব্লাস্টিক এরিথ্রোপয়েসিস, আর একটা হচ্ছে আমাদের হেপাটিক এরিথ্রোপয়েসিস। আচ্ছা, এখন মেজোব্লাস্টিক এরিথ্রোপয়েসিস মানে কি? মেজোব্লাস্ট থেকে যদি আমাদের এরিথ্রোসাইট তৈরি হয়, মেজোব্লাস্ট কই পাওয়া যায়? এটা মেনলি পাওয়া যায় হচ্ছে মেসোডার্ম অফ ইয়ক স্যাক। ওকে, মেসোডার্ম অফ ইয়ক স্যাক থেকে পাওয়া যাবে। তো ইয়ক স্যাকটা কখন থাকে? যখন হচ্ছে আমাদের জাইগোট ফর্ম হয়, সেখান থেকে যখন আস্তে আস্তে গ্যাস্ট্রুলা তৈরি হয়, তখন কিন্তু আমাদের ইয়ক স্যাকটা তৈরি হয়। ইয়ক স্যাকের তিনটা লেয়ার, কারণ আমরা ট্রিপ্লোব্লাস্টিক এসব আমরা জানি এমব্রায়োলজির জ্ঞান থেকে, যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। সে ভেতরের লেয়ার মানে মাঝের লেয়ারটা মেসোডার্ম, সেখান থেকে আমাদের আরবিসি তৈরি হলে সেটাকে আমরা কি বলি? মেসোব্লাস্টিক এরিথ্রোপয়েসিস। ওকে, আর যদি সেটা আমাদের লিভার থেকে তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের হেপাটিক এরিথ্রোপয়েসিস। লিভারের সাথে সাথে আরেকটা অর্গান আছে স্প্লিন, স্প্লিন থেকে কিন্তু তৈরি হইতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে মেনলি আমাদের যে ক্লাসিফিকেশন গুলো, সেই ক্লাসিফিকেশন গুলো আমি তোমাদের বললাম। এবার আসো ভাইয়া টাইম লাইন, ঠিক আছে? অর্থাৎ আমাদের এজ অফ ডেভেলপমেন্ট সেটা কিরকম হইতে পারে। দেখো, মেসোব্লাস্টিকটা মেনলি হয় আমাদের ইন্ট্রা ইউটেরাইন লাইফে, বুঝছো? ইন্ট্রা ইউটেরাইন লাইফে, অর্থাৎ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তখন কিন্তু আমাদের এই জিনিসটা হওয়া শুরু করছিল। কোন সময়টা বা কত দিন সময় থেকে এটা শুরু শুরু করলো হওয়া? থার্ড উইক টু থার্ড মান্থ। ওকে, অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে তৃতীয় মাস পর্যন্ত আমাদের এই এরিথ্রোপয়েসিসটা শুরু হয়। তৃতীয় মাস শেষ হওয়ার পর আমাদের শুরু হয়ে যাবে হেপাটিক এরিথ্রোপয়েসিস। কত সময় পর্যন্ত? পঞ্চম মাস পর্যন্ত। ঠিক আছে, পঞ্চম মাসের পর আমাদের শুরু হবে কি? মাইলয়েড এরিথ্রোপয়েসিস। ওকে, তাহলে ফিফথ মান্থ টু বার্থ, এভাবে কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, ফিফথ মান্থ টু বার্থ, অর্থাৎ জন্ম হওয়া পর্যন্ত, 5 মাস থেকে শুরু করে জন্ম হওয়া পর্যন্ত কিন্তু আমাদের বোন ম্যারোতেই কি হবে? আমাদের হচ্ছে এরিথ্রোপয়েসিস হবে। ওকে, এখন তুমি বলতে পারো ভাই জন্মের পর কই হয়? ঠিক আছে, বার্থের পরে 20 বছর বয়স পর্যন্ত কিন্তু আমাদের সেম বোন ম্যারো থেকে কিন্তু এরিথ্রোপয়েসিস হয়। অর্থাৎ 5 মাস থেকে 20 বছর পর্যন্ত একই জায়গা থেকে আমাদের এরিথ্রোপয়েসিস হচ্ছে। কিন্তু যখনই হচ্ছে আমাদের 20 বছরের বেশি হয়ে যায়, তখন কি হয়ে যায় জানো? বেশ কিছু লং বোনের বোন ম্যারো ক্যালসিফাইড হয়ে যায়, বেশ কিছু লং বোনের বোন ম্যারো নষ্ট হয়ে যায়। তাহলে রেস্ট অফ দা বোন, যেখানে বোন ম্যারো থাকে, সেখান থেকে পরবর্তীতে আমাদের কি হবে? সেখান থেকে পরবর্তীতে ইরাইথ্রোসাইট তৈরি হবে। এই জন্যই বাচ্চা কাচ্চাদের কিন্তু দেখবা যে ইরাইথ্রোসাইটের কাউন্ট অনেক বেশি, 6 to 7 মিলিয়ন। ওকে, কিন্তু অ্যাডাল্ট লাইফে কিন্তু ইরাইথ্রোসাইটের কাউন্ট অনেক কম হয়। তার মধ্যে কেন কম হয়? একটা কারণ কিন্তু এইটাই, আমাদের বোন ম্যারো যেসব বনে থাকে তাদের সংখ্যা কমে যায়। ঠিক আছে, তার মানে আফটার 20 ইয়ার্স এখানেও কিন্তু বোন ম্যারো থেকে হয়, বাট বোন ম্যারো গুলো আসলে কোন কোন বনে থাকে? কিছু সিলেক্টিভ বনে থাকে, যেমন ধরো ভার্টিব্রাল বডি। ঠিক আছে, ভার্টিব্রাল বডি। ওকে, তারপর ধরো হচ্ছে আমাদের স্টারনাম,
স্টার নামে যে ম্যানোব্রিয়াম সেখানে থাকে, আবার বডিতেও থাকতে পারে। ঠিক আছে, তারপর ধরো হচ্ছে স্কালবোন, আপার পার্ট অফ পেলভিস। ওকে, তারপর হচ্ছে আমাদের আপার পার্ট, আপার এন্ড অফ হিউমেরাস এন্ড ফিমার। এইসব বোনগুলো একটু পড়বো, কারণ এগুলো এমসিকিউ তো অনেক বেশি দেয়, তো তোমরা হচ্ছে এই বোনগুলোর কথা একটু পড়বা। বুঝতে পারছো? তার মানে দেখো, আমাদের মাইলয়েড এরিথ্রোপয়েসিসকে কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, 5 মাস থেকে জন্ম হওয়া পর্যন্ত, জন্ম থেকে 20 বছর পর্যন্ত দুই জায়গায় কিন্তু আমাদের বোন ম্যারো থেকে তৈরি হবে। 20 বছরের পরেও কিন্তু বোন ম্যারো থেকেই তৈরি হয়, বাট সেখানে বোনস গুলো একটু সিলেক্টিভ হয়ে যায়, সব বোনস আবার এখানে এরিথ্রোপয়েসিস করতে পারবে না। সো এইগুলো হচ্ছে আমাদের সেই টাইম লাইন। ওকে, সো আশা করি ভাই তোমরা এই টাইম লাইন গুলো শিওর হইতে পারছো। এখন মেডুলারি এবং এক্সট্রা মেডুলারি, এই দুইটা ইলেকট্রোপয়েসিসে সময়কাল ছাড়াও কিন্তু একটা বড় পার্থক্য থাকে। সেই পার্থক্য কি? সেই পার্থক্য হচ্ছে আমাদের যেই আরবিসি তৈরি হবে সেই আরবিসির গঠনে। ওকে, এক্সট্রা মেডুলারিতে আমি যে আরবিসি গুলো পাবো সেগুলোতে মেনলি আমাদের নিউক্লিয়াস থাকে। তার মানে এখানে কি হয় জানো? নিউক্লিয়েটেড সেল তৈরি হয়। আলটিমেটলি যখন হচ্ছে আমরা মেডুলারি এরিথ্রোপয়েসিসে আসি, সেখানে আমরা নন নিউক্লিয়েটেড সেল পাবো। ওকে, তার মানে কি দাঁড়ালো, জন্মের আগে আরবিসি গুলোতে আমাদের নিউক্লিয়াস ছিল, যেটাকে আমরা কি বলি? ইরাইথ্রোব্লাস্ট বলি। ইরাইথ্রোব্লাস্ট। আর যখনই হচ্ছে আমাদের জন্ম হয়ে গেল, তখন থেকে আমাদের আরবিসিতে আর নিউক্লিয়াস নাই, তখন সেটা হয়ে যাবে ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট। আশা করি ভাইয়া এইটুক পার্ট তোমাদের ক্লিয়ার। ওকে, তো চলো আমরা আগাই। আচ্ছা, এরপর দেখি কি আছে আমাদের স্টেপস অফ বা স্টেজেস অফ ইরেথ্রোপয়েসিস। অর্থাৎ এরিথ্রোপয়েসিসের কতগুলা স্টেপ আছে সেগুলো আমরা একটু দেখতে চাই। ওকে, দেখো আমরা একটা ছবি নেওয়া হয়েছে, এটা গাইটানোর ছবি, এটা আমরা এখন একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। আমাদের জার্নিটা শুরু হবে একদম আমাদের স্টেম সেল থেকে। ওকে, আমরা কিন্তু স্টেম সেল সম্পর্কে অল্প কিছু জিনিসপাতি কিন্তু জানি। ওকে, স্টেম সেল কি? যে সেল হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে অন্য যে কোনো সেলে কনভার্ট হইতে পারে। এখন মানে রক্তকণিকা বা ব্লাড সেল তৈরি করার জন্য কিছু স্টেম সেল নির্ধারিত থাকে, সেটাকে আমরা কি বলি? প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। ওকে, প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, সংক্ষেপে বললে হবে PHSC, বা স্টেম সেল বললে আসলে সবাই বুঝে। এখন এই স্টেম সেলের মধ্যে কি হবে? ডিফারেন্সিয়েশন হবে, যেটা আমি বললাম, তাই না? মানে এই সেলের মধ্যে কিছু পরিবর্তন হবে, যার ফলে এগুলো আলটিমেটলি ব্লাড সেলে কনভার্ট হওয়া শুরু করবে। এখন সেটা দুই রকমের ডিফারেন্সিয়েশন হয়। এক রকমের ডিফারেন্সিয়েশন হয়ে সেটা তৈরি করে হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট এরাইথ্রোসাইট। ঠিক আছে, ঠিক আছে, কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট, অর্থাৎ যেসব সেল থেকে আলটিমেটলি আরবিসি তৈরি হবে। আরেক ধরনের ডিফারেন্সিয়েশনে তৈরি হয় হচ্ছে আমাদের কলোনি ফর্মিং ইউনিট স্প্লিন, অর্থাৎ দেখতে এগুলো অনেকটা স্প্লিনের মতো তিন কোণা হবে। এখান থেকে আলটিমেটলি ডাব্লিউবিসি তৈরি হয়, সেগুলো আমরা ডাব্লিউবিসি আইটেমে পড়বো। ঠিক আছে, আইটেম নাম্বার 8-এ পড়বো, সমস্যা নাই। তো আমাদের আজকের চিন্তাধারা হচ্ছে এই CFU ইরাইথ্রোসাইট। এটা অনেক ধরনের নাম আছে, এটাকে অনেক বইতে হচ্ছে তোমার মাইলোব্লাস্ট বলা হচ্ছে, আবার অনেক বইতে এটাকে আবার প্রোজেনিটর সেল বলা হচ্ছে, আবার অনেক বইতে এটাকে কমিটেড স্টেম সেল বলা হচ্ছে। সমস্যা নাই, সবগুলা কিন্তু সেম জিনিস, CFU ইরাইথ্রোসাইট। এখান থেকে আলটিমেটলি আমাদের ইরাইথ্রোব্লাস্ট মানে ইরাইথ্রোসাইটের ফরমেশনটা শুরু হয়। ওকে, তো এখান থেকে যদি আমি ভাই তোমাকে কোষগুলা বলি, কি কি কোষ এখানে তৈরি হয় বা কি কি সেল এখানে তৈরি হয়। সবার প্রথমে তৈরি হবে হচ্ছে প্রোনর্মোব্লাস্ট। ওকে, সবার প্রথমে তৈরি হবে প্রোনর্মোব্লাস্ট। এখান থেকে তৈরি হয় আর্লি নর্মোব্লাস্ট। সেখান থেকে তৈরি হবে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট।
ওকে, সেখান থেকে তৈরি হয় আমাদের লেট নর্মোব্লাস্ট। ওকে, সেখান থেকে আমাদের আলটিমেটলি তৈরি হবে হচ্ছে রেটিকুলোসাইট। লাস্টে তৈরি হবে হচ্ছে ইরাইথ্রোসাইট। দেখো ভাইয়া, জিনিসটা কিন্তু মনে রাখা খুবই ইজি। আমি যদি সিএফইউ পর্যন্ত বুঝে ফেলি, তাহলে তিনটা হচ্ছে নর্মোব্লাস্ট, সরি চারটা হচ্ছে নর্মোব্লাস্ট: প্রো, আর্লি, ইন্টারমিডিয়েট, লেট। এবং পরে দুইটা হচ্ছে সাইট, রেটিকুলোসাইট, ইরাইথ্রোসাইট। ওকে, এখন এই নামগুলো কিন্তু টেক্সট বইয়ে আছে, সমস্যা নেই, বাট এর সাথে কিছু বিকল্প নামও কিন্তু আছে, এবং টিচাররা কিন্তু এই বিকল্প নামগুলোই বেশি শুনতে পছন্দ করেন। ঠিক আছে, এভাবে মনে রাখা ইজি, তো আমি হচ্ছে এইভাবেই মনে রাখতাম, বাট বিকল্প নামগুলো কিন্তু আমাদের একটু পড়ে রাখা উচিত। প্রো নর্মোব্লাস্টের বিকল্প নাম হচ্ছে প্রো ইরাইথ্রোব্লাস্ট, অর্থাৎ যেখান থেকে ইরাইথ্রোব্লাস্ট তৈরি হওয়া শুরু করে। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের বেজোফিল ইরাইথ্রোব্লাস্ট। বেজোফিল ইরাইথ্রোব্লাস্ট, অর্থাৎ যে ইরাইথ্রোব্লাস্টকে স্টেনিং করলে আমরা ব্লুইশ কালার দেখবো। ঠিক আছে, বেজোফিলিক যেটা সাইটোপ্লাজমটা। দেন হচ্ছে আমাদের পলিক্রোমাটোফিল, পলিক্রোমাটোফিল, পলিক্রোমাটোফিল ইরাইথ্রোব্লাস্ট। ওকে, অর্থাৎ যেটা হচ্ছে আসলে বেজোফিলিকও থাকবে না, বা অন্য কোনো কালার আমি বুঝবো না, দুটার মাঝামাঝি তুমি বলতে পারো। আর হচ্ছে লেট নর্মাল ব্লাস্টটা হচ্ছে মেনলি অর্থোক্রোমাটিক, অর্থোক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্ট। ঠিক আছে, আচ্ছা। আর রেটিকুলোসাইটের নাম হচ্ছে ইমম্যাচুর আরবিসি। দেখতে অনেকটা আরবিসির মতো, বাট এটা হচ্ছে আসলে ইমম্যাচুর। আর এরিথ্রোসাইটটা হচ্ছে আলটিমেটলি আমাদের সেই ম্যাচিওর আরবিসি, বা যেটাকে আমরা আরবিসি বলে জানি। ওকে, তো ভাই দেখো এখানে আমাদের মেনলি আমরা বলি যে ডেভেলপমেন্ট পর্যায়ে চারটা কোষই হচ্ছে আমাদের ইরাইথ্রোব্লাস্টের মধ্যে পড়বে। ঠিক আছে, এই যে দেখো আমাদের নামের মধ্যে যেগুলো ইরাইথ্রোব্লাস্ট আছে: প্রো ইরাইথ্রোব্লাস্ট, এটা হচ্ছে স্টেজ 1; বেজোফিল, এটা হচ্ছে স্টেজ 2; পলিক্রোমাটোফিল স্টেজ 3; আর অর্থোক্রোমাটিক স্টেজ 4। ওকে, আশা করি ভাইয়া এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এবার আসো ভাই, এখানে কি কি চেঞ্জেস আসে সেই চেঞ্জেস গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো আমরা চেঞ্জেস গুলো কি দেখবো ভাইয়া? মেনলি দুইটা শিরোনামের আন্ডারে দেখবো। প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াসে কি চেঞ্জ হয়, আর সেকেন্ড কথা হচ্ছে সাইটোপ্লাজমে কি চেঞ্জ হয়। ঠিক আছে, ঠিক আছে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনটার কি চেঞ্জ হয় সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। ওকে, তো চলো হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু দেখা শুরু করি। প্রো নর্মোব্লাস্ট, এখানে নিউক্লিয়াসটা কি থাকে? এখানে নিউক্লিয়াসটা প্রেজেন্ট থাকে, হ্যাঁ, মানে অবস্থিত, এবং সেই নিউক্লিয়াসটা বেশ বড় হয়, লার্জ। কিরকম লার্জ হয়? এটা সেলের প্রায় 3/4 জায়গা দখল করে ফেলে, এত বড় হয়। ঠিক আছে, তার মানে আমরা যে বলি যে ভাই একটা আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, সবসময় কিরকম ছিল না, যখন সে মেনলি পিএইচএসসি থেকে ডিফারেন্সিয়েশন হওয়া শুরু করছে, তখন কিন্তু তার নিউক্লিয়াসটা ছিল এবং সেটা আকারে অনেক বড়। ওকে, সাইটোপ্লাজমটা কিরকম হবে? বেজোফিলিক। ঠিক আছে, অর্থাৎ এটাকে স্টেনিং করলে আমি কি কালার দেখবো? ব্লু কালার দেখবো। ওকে, গেল। আচ্ছা, এরপর আসা হচ্ছে আর্লি, আর্লি নর্মাল ব্লাস্ট। এটা নিউক্লিয়াসটা কিরকম হবে? এখানে কিন্তু নিউক্লিয়াসটা আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে, বুঝছো? আস্তে আস্তে আমাদের কি হবে? ছোট হওয়া শুরু করবে, অর্থাৎ আমাদের নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন রেটিকুলাম গুলো ছিল, ক্রোমাটিন রেটিকুলাম, ওকে, বা ক্রোমাটিন ফাইবার, সেগুলো কি হবে? কন্ডেনসেশন হওয়া শুরু করবে, ঘন হওয়া শুরু করবে। আর নিউক্লিয়াসটা যেহেতু একসময় নষ্ট হয়ে যায়, তাই এই যে নিউক্লিয়াইটা থাকে, এই নিউক্লিয়াই কিন্তু, নিউক্লিওলাই, সরি নিউক্লিওলাই, এটা কিন্তু এই পর্যায়ে ডিসাপিয়ার হয়ে যায়। হ্যাঁ, তাহলে নিউক্লিওলাইটটা কিন্তু এই পর্যায়ে কি হয়ে যাবে? ডিসাপিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ক্রোমাটিন জালিকা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে, যেটাকে আমরা কন্ডেনসেশন বলতেছি। আর নিউক্লিওলাইটটা একসময় ডিসাপিয়ার এখানে হয়ে যাবে। এখানে সাইটোপ্লাজমটা কিরকম হবে? দেখো নামের মধ্যে আছে বেজোফিল, তার মানে এটাও কিন্তু আমাদের বেজোফিলিকই হবে, নীল কালারই হবে।
আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরেরটা ইন্টারমিডিয়েট। এখানে কি হয়, এখানে ক্রোমাটিনটার মধ্যে ক্রোমাটিন যে ফাইবারটা, সেই ক্রোমাটিন ফাইবারটা আরো বেশি কন্ডেনসেশন হওয়া শুরু করে, ঠিক আছে, ফার্দার কন্ডেনসেশন। ওকে। এবং এখানে সাইটোপ্লাজমটা কি হয়, পলিক্রোমাটোফিল হয়ে যায়। অর্থাৎ এখানে আমি কোনো লাল কালার নীল কালার কোনো কালারই দেখবো না। কিছু সেলে কি দেখবো, লাল হয়ে আছে, কিছু সেল দেখবো হচ্ছে ব্লু হয়ে আছে, কিছু সেল দেখবো কি বেগুনি হয়ে আছে, ঠিক আছে। তার মানে এই ধরনের স্ট্রাকচারকে আমরা কি বলি, পলিক্রোমাটো পলিক্রোমাটিক। ওকে, পলিক্রোমাটিক। বুঝতে পারলাম। কোনো নির্দিষ্ট কালার থাকবে না, কালার থাকবে বাট এক এক সেলে এক এক রকমের কালার। পরেরটা কি দেখি, পরেরটা হচ্ছে আমাদের লেট নর্মোব্লাস্ট। এখানে আমাদের কি হয়ে যায়, এই যে যে কন্ডেনসেশন, কন্ডেনসেশন হওয়া মানে কি, ক্রোমাটিন ফাইবার গুলো আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। ছোট হইতে 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 যখন ক্রোমাটিন ফাইবার গুলো একবারেই নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা নিউক্লিয়াসকে আর আলাদা করে দেখতে পারি না। তার মানে এই পর্যায়ে কি হয়ে যায়, নিউক্লিয়াসটা ডিসাপিয়ার হয়ে যায়, ঠিক আছে, ডিসাপিয়ার। যে ঘটনাকে আমরা কি বলতেছিলাম, পিকনোসিস। ওকে, পিকনোসিস। তাহলে পিকনোসিস কোন দশায় হয়, স্টেজ নাম্বার 4, লেট নর্মোব্লাস্ট অথবা অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, এই ফেজে কিন্তু আমাদের এই জিনিসটা হয়। ওকে, আশা করি ভাইয়া বুঝতে পারলাম। এবং এখানে ভাইয়া যেহেতু আমাদের ক্রোমাটিন যে রেটিকুলামটা আছে সেটা কিন্তু সেলের যে নিউক্লিয়াস, সেই পুরো নিউক্লিয়াস জুড়েই থাকে। কিন্তু কি হচ্ছিল, এখানে কন্ডেনসেশন হওয়ার ফলে ফলে এই জিনিসটা দেখতে অনেকটা গরুর গাড়ির চাকার মতো হয়ে গেছে, বুঝছো, এই যে এরকম এরকম হয়ে গেছে, গরুর গাড়ির চাকা যেরকম হয় সেরকম হয়ে গেছে। তার মানে দেখো, যখন সেটা ভালো ছিল তখন কিন্তু পুরো নিউক্লিয়াস জুড়েই কিন্তু ক্রোমাটিন ফাইবার গুলো ছিল। বাট কন্ডেনসেশন হওয়ার ফলে ফলে সেটা এরকম কি হয়ে গেল, মানে গরুর গাড়ির মতো দেখতে হয়ে গেল। এই জন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে কার্ট হুইল অ্যাপিয়ারেন্স। ওকে, কার্ট হুইল অ্যাপিয়ারেন্স। এটাও প্রশ্ন বলে যে কার্ট হুইল অ্যাপিয়ারেন্স কোথায় পাওয়া যায়, সেম পর্যায়ে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আলটিমেটলি আমি কোন ধরনের স্টেনিং পাবো, ইওসিনোফিলিক স্টেনিং পাবো। মানে দেখতে কিরকম হবে, লাল কালার হয়ে যাবে, ঠিক আছে, দেখতে কিন্তু অনেকটাই লাল কালার হয়ে যাবে। আচ্ছা, এরপর কি আছে আমাদের, রেটিকুলোসাইট। তো রেটিকুলোসাইটটা কি, আমাদের যেহেতু আগের দশায় আমরা নিউক্লিয়াসটাকে বিদায় করে দিছি, তাহলে এই দশায় কি নিউক্লিয়াস থাকবে না, এটা হচ্ছে নন নিউক্লিয়েটেড সেল। ওকে, তাহলে প্রশ্ন আসে যে ফার্স্ট নন নিউক্লিয়েটেড সেল কোনটা, তোমার উত্তর হবে হচ্ছে রেটিকুলোসাইট, ঠিক আছে। ওটা আবার লেট নর্মোব্লাস্ট হবে না, কারণ সেখানে কিন্তু আসলে নিউক্লিয়াসটা অলমোস্ট ডিসাপিয়ার হয়ে গেছে। যখনই ডিসাপিয়ার হয়ে গেল তখনই কিন্তু সেটা রেটিকুলোসাইটে কনভার্ট হয়ে গেছে। তাহলে প্রথম নন নিউক্লিয়েটেড সেল কোনটা, রেটিকুলোসাইট। ওকে। আচ্ছা, এবং এখানে আমাদের সাইটোপ্লাজম স্টেনিংটা কি হবে, ইওসিনোফিলিক। বুঝতে পারলাম। আচ্ছা, আর ইরাইথ্রোসাইট, এটাও আমাদের কি হবে, নন নিউক্লিয়েটেড সেল হবে, ঠিক আছে, এটা একটা ম্যাচিওর সেল। এবং এটার তেমন স্পেসিফিক কোনো স্টেনিং থাকবে না, ঠিক আছে। এবং কারণ কি, এটা একদম দেখতে একদম পুরোপুরি লাল হয়ে যাবে, এখানে পুরোপুরি হিমোগ্লোবিন চলে আসছে। ওকে, এখন আমরা সেই জিনিসগুলো একটু কাভার করার চেষ্টা করবো যে কেন এখানে আমাদের কালারের চেঞ্জটা হচ্ছে, নীল থেকে কেন লাল হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারলাম। আমাদের এখানে কি হচ্ছে, ক্রমাগত নিউক্লিয়াসের আকারটা ছোট হচ্ছে, হইতে হইতে একসময় গায়েব হয়ে গেছে, যার ফলে ইরেথ্রোব্লাস্ট কিন্তু প্রাথমিক অবস্থায় নিউক্লিয়েটেড হইলেও ইরেথ্রোসাইট কিন্তু নন নিউক্লিয়েটেড। আশা করি আমরা ভাইয়া বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, এবার সবাই আমরা দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এদের মধ্যে হিমোগ্লোবিন, ঠিক আছে, আমরা কি বলি আরবিসির মধ্যে তো হিমোগ্লোবিন আছে, তাই না। এই হিমোগ্লোবিনটা আসলে কোন দশায় আসা শুরু করছে, ঠিক আছে। দেখো খেয়াল করে, হিমোগ্লোবিন কিন্তু আসা শুরু করছে হচ্ছে স্টেজ 2-তে, ঠিক আছে। স্টেজ 1-এ সেটা অ্যাবসেন্ট ছিল, স্টেজ 2-তে সেটা বিগেন্স টু অ্যাপিয়ার, মানে আসা শুরু করলো। ওকে, স্টেজ 3-তে সেটা হচ্ছে আস্তে আস্তে সিনথেসিস বাড়ায় দিচ্ছিল, এবং স্টেজ 4-এ সিনথেসিস কমপ্লিট হয়ে গেছে। তার মানে লেট নর্মোব্লাস্ট বা অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, এই স্টেজ 4-এ কিন্তু আমাদের হিমোগ্লোবিন সিনথেসিসটা কমপ্লিট হয়ে গেল। এই স্টেপে কি হলো, সিনথেসিস কমপ্লিট। ওকে, বুঝতে পারলাম।
আশা করি ভাই এটা তোমাদের ক্লিয়ার। তাহলে দেখো স্টেজ 4টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? পিকনোসিস হয়, কার্টউইল অ্যাপিয়ারেন্স হয় এখানে। সেলটা প্রথম কি হবে? ইওসিনোফিলিক হবে। প্রশ্ন হয় কেন এটা প্রথমে মানে নীল থেকে কেন লাল হচ্ছে? কারণ এখানে কি আসলো? কারণ এখানে কিন্তু আমাদের হিমোগ্লোবিন চলে আসলো, ঠিক আছে? হিমোগ্লোবিন কিন্তু লাল হয়। এই জন্য সেলটা কিন্তু আস্তে আস্তে নীল থেকে প্রথমে কালার মিক্সড হয়ে বেগুনি হয়ে গেছিল, তারপর কিন্তু সেটা লাল হওয়া শুরু করছে। আশা করি ভাই এটা বুঝতে পারছো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইবার প্রশ্ন। এরপর আসো ভাইয়া মাইটোসিস, কোষ বিভাজন, ঠিক আছে? প্রথম কথা, আরবিসি তে কি মাইটোসিস হয়? না। কেন? কারণ সেখানে তো নিউক্লিয়াস নাই। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু নিউক্লিয়াসের প্রেজেন্সের উপর ভিত্তি করে কিন্তু মাইটোসিস হয় কিনা সেটা বুঝতে পারি, তাই না? মাইটোসিসে প্রথমে তো ক্যারিওকাইনেসিস হয়, নিউক্লিয়াস না থাকলে কেমনে হবে? রাইট। তাহলে দেখো, আমাদের নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল কোথায়? স্টেজ নাম্বার 4-এ, তাই তো? দেখো এই যে এখানে কিন্তু মেনলি নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, পিকনোসিস হয়ে গেল। তাহলে এই স্টেজ থেকে কিন্তু আমরা আর মাইটোসিস দেখতে পাবো না, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বলতে পারি, তাহলে অ্যাবসেন্ট কোন দশা থেকে? লেট নর্মোব্লাস্ট এই ফেজ থেকে কিন্তু এটা অ্যাবসেন্ট হওয়া শুরু করে। লাস্টে যে তিনটা আমরা দেখতে পাচ্ছি, লেট নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট, ইরেথ্রোসাইট, এগুলোতে কিন্তু কোনো রকমের কোনো মাইটোসিস সেল ডিভিশন হবে না। তার মানে স্টেজ 4টা কিন্তু ভাই অনেক বেশি ভাইটাল, এখানে অনেকগুলা কাজ হয়। তাহলে স্টেজ 4টা আমরা খুব ভালো মতো মনে রাখবো। আচ্ছা, এরপর সব ভাইয়া বেসিক চেঞ্জেস কি কি আসলে পরিবর্তন হয়। তুমি যদি এখানে একটা ভাইয়া এই ফিগারটা দিকে খেয়াল করে দেখো, তাহলে আমাদের আর্লি প্রো নর্মোব্লাস্ট, সেটা দেখো অনেক বড়, সেলটা দেখো আকারে কিন্তু অনেক বড়। বাট যখনই সেটা আমাদের সেকেন্ড স্টেজে চলে গেল, প্রো নর্মোব্লাস্ট হয়ে গেল, সেটা দেখো আকার কিছুটা ছোট হয়ে গেছে, বেজোফিলিকে আরো ছোট, পলিক্রোমাটোফিলে আরো ছোট, ঠিক আছে? তার মানে দেখো সেল সাইজটা কিন্তু গ্র্যাজুয়ালি কি করতেছে? ডিক্রিজ করতেছে যতক্ষণ না সেটা ম্যাচুর হচ্ছে। তার মানে প্রথম চেঞ্জেস এর মধ্যে কি বলতে পারো? গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন সেল সাইজ, তাহলে বলতে পারো ডিক্রিজ ইন সেল সাইজ। বুঝতে পারলাম। আশা করি ভাই এটা বুঝতে পারছে। আচ্ছা, নিউক্লিয়াসে কি চেঞ্জ হয়? নিউক্লিয়াসে কিন্তু আমাদের কি হয়ে যাবে? কন্ডেনসেশন, অর্থাৎ সেটা ঘনীভূত হওয়া শুরু করে আমাদের ক্রোমাটিন ফাইবার গুলো, দ্যাট আলটিমেটলি লিডস টু পিকনোসিস। ওকে, নিউক্লিয়াসটা একদম নষ্টই হয়ে যায়। ওকে, দেন কি হয়? অ্যাকুমুলেশন অফ হিমোগ্লোবিন, ঠিক আছে? অর্থাৎ হিমোগ্লোবিন কিন্তু আমাদের আরবিসির মধ্যে জমা হয়, ঠিক আছে? এখন হিমোগ্লোবিন কিভাবে জমা হয় সেটা কিন্তু আমরা পার্ট 2-তে পড়বো। এবং লাস্টে যেটা পড়বো সেটা হচ্ছে স্টেইনিং, যেটা কিন্তু আমরা আলটিমেটলি পড়ে ফেলছি। স্টেনিংটা কিরকম হয়? বেজোফিলিক টু ইউসিনোফিলিক, তাই তো? বেজোফিলিক টু ইওসিনোফিলিক, অর্থাৎ নীল থেকে লাল হয়, ঠিক আছে? নীল থেকে সেটা লালের দিকে যাওয়া শুরু করে। প্রশ্ন হচ্ছে কেন, যেটা কিন্তু আমরা উত্তর বলে ফেলছি, সেটা হয় মেনলি হিমোগ্লোবিনের জন্য। তাহলে এই চারটা চেঞ্জই কিন্তু মেনলি আমাদের ইরেথ্রোপয়েসিসের সময় একটা ইরেথ্রোব্লাস্টের মধ্যে হয়। ওকে, তুমি দেখো ছবির মধ্যে দেখো, আমাদের সাইটোপ্লাজমটা প্রথমে কিন্তু নীল ছিল, তাই না? প্রথমে নীল ছিল, সেটা আস্তে আস্তে বেগুনি হয়ে গেছে, বেগুনি থেকে সেটা কিন্তু আস্তে আস্তে লাল হয়ে গেছে, তাই না? এটা অনেকটাই লালের মতো দেখতে। সে লাল কালারটা কিন্তু এখানে পার্মানেন্টলি বসে গেছে আরবিসির মধ্যে। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি কি ফ্যাক্টর এখানে স্টিমুলেট করবে। ওকে, আসো ভাইয়া আমরা এখন পরের টপিকে যাই। কি কি ফ্যাক্টর হচ্ছে রেটটাকে বাড়ায় দিতে পারে? প্রথমে আমরা পড়বো কি নিউট্রিশনাল ফ্যাক্টর বা ডায়েটারি ফ্যাক্টর। খাবারের মাধ্যমে আমরা কি কি ফ্যাক্টর এখানে পাইতে পারি। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো আরবিসির মধ্যে কি আছে। আরবিসির মধ্যে তো আমাদের হিমোগ্লোবিন আছে, তাই না? হিমোগ্লোবিনে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে হিম এবং আরেকটা হচ্ছে গ্লোবিন। ওকে, তার মানে আমাদের হিমের জন্য কিছু সাবস্টেন্স লাগবে, হিম তৈরি হওয়ার জন্য গ্লোবিনের জন্য কিন্তু কিছু সাবস্টেন্স তৈরি হওয়া লাগবে। এখন এই গ্লোবিন কিন্তু ভাই একটা প্রোটিন, আমরা জানি প্রোটিন কি দিয়ে তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড। তার মানে আমাদের খাবারের মধ্যে অবশ্যই কি থাকা লাগবে? কিছু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে, ঠিক আছে? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে, যেটা কি করবে? যেটা হচ্ছে আমাদের গ্লোবিন সিনথেসিস করবে, গ্লোবিন সিনথেসিসের জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেন আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আমাদের ভিটামিন বি 12, যেটাকে আমরা
সায়ানোকোবালামিন বলতে পারি। আচ্ছা, এটা পরের জিনিস। আর এটা কি? ফলিক অ্যাসিড, যেটাকে আমরা ভিটামিন B9 বলতে পারি, বা ফোলেট। ফোলেটও কিন্তু পরিচিত একটা শব্দ। ওকে, এখন দেখো ভাইয়া, এই দুটাকে একসাথে কি বলে জানো? এই দুটাকে একসাথে বলে হচ্ছে ম্যাচুরেশন ফ্যাক্টর। ম্যাচুরেশন ফ্যাক্টর অফ হিমোগ্লোবিন। কেন? কারণ এই দুটো আলটিমেটলি ডিএনএ সিনথেসিস করে, বুঝছো? ডিএনএ সিনথেসিস। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এখন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যে ঠিক আছে ভিটামিন B12 হচ্ছে ডিএনএ সিনথেসিস করবে। এখন ডিএনএ সিনথেসিস কেন দরকার? কারণ হচ্ছে আমাদের প্রোটিন তো আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি হবে ডিএনএ থেকে, তাই না? তো তো আমাদের তো ডিএনএ এর কপি তৈরি করতে হবে, যাই হোক। সো এখন ভিটামিন B12 আর ফোলেট, এই দুটা কিন্তু আলাদা রকম ভাবে ডিএনএ সিনথেসিসে হেল্প করে। কোন দুই রকম ভাবে? এটা ভাইবার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মেনলি ভিটামিন B12 হচ্ছে কো এনজাইম হিসেবে হেল্প করে। কো এনজাইম হিসেবে আমাদের ডিএনএ সিনথেসিসে হেল্প করবে। আর ফলিক অ্যাসিড হচ্ছে কো ফ্যাক্টর হিসেবে বা ক্যাটালিস্ট হিসেবে এই রিয়াকশনটাকে হইতে সাহায্য করবে। ওকে, বুঝতে পারলাম। তাহলে ভিটামিন B12 হচ্ছে কোএনজাইম, ফলিক অ্যাসিড হচ্ছে ক্যাটালিস্ট। ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা যদি বায়োকেমিস্ট্রিতে মেটাবলিজম কার্ড পড়ো, সেখানে দেখবা যে একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর বলে একটা শব্দ আছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ কাসল, এটা কিন্তু আসলে আলটিমেটলি ভিটামিন B12 ম্যাচুরেশনের জন্য লাগে। ওকে, তার মানে আমি ভিটামিন B12টা খাচ্ছি, বাট সেটা কিন্তু ম্যাচুরেশন হওয়া দরকার, বা সেটা হচ্ছে অ্যাক্টিভেশন হওয়া দরকার। সেটার জন্য কিন্তু অবশ্যই আমাদের কি লাগবে? সেটার জন্য আমাদের লাগবে হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল। পুরোটাই লিখে দিই, হ্যাঁ। আসলে এটা ক্যাসল বানানো লিখছে। আসলে এটা ম্যাচুরেশন বলো আর অ্যাবজর্পশন বলো, একই কথা। অ্যাবজর্পশন। আইএফ ফ্যাক্টর ছাড়া কিন্তু ভিটামিন B12 অ্যাবজর্ব হবে না। ওকে, ঠিক আছে। আর কি লাগবে? আর লাগবে হচ্ছে আমাদের ভিটামিন C। ভিটামিন C কি করবে? খেয়াল করে দেখো, আমাদের হিমের মধ্যে কিন্তু কি থাকে? আয়রন থাকে, তাই না? আয়রন থাকে। এখন এই আয়রনটা আমাদের বডিতে অটোমেটিক তৈরি হবে না, তাই না? আমরা কিসের মাধ্যমে নিব? খাবারের মাধ্যমে নিব। সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের খাবারের মধ্যে আয়রনটা থাকে হচ্ছে ফেরিক ফর্মে। ঠিক আছে। এখন আমাদের বডি সেটাকে অ্যাবজর্ব করতে পারে হচ্ছে ফেরাস ফর্মে। তাহলে ফেরিক থেকে ফেরাস এই রিডাকশনের জন্য কি দরকার? রিডাকটেজ এনজাইম দরকার। সেই রিডাকটেজ এনজাইমকে অ্যাক্টিভেশনে সহায়তা করা হচ্ছে ভিটামিন C। ওকে, সো ভিটামিন C হেল্পস ইন রিডাকশন অফ ফেরিক আয়ন ইনটু ফেরাস আয়ন। একটু বললেই হচ্ছে তোমার কাছে। আশা করি তোমরা ভাই এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর আসা হচ্ছে ভাইয়া আরো কিছু ফ্যাক্টর আছে, নন ডায়েটারি ফ্যাক্টর, অর্থাৎ খাবারের সাথে রিলেটেড না। এগুলোর মধ্যে কি আছে? সবার প্রথমে বলতে পারি হচ্ছে হাইপক্সিয়া। ওকে, হাইপক্সিয়া মানে কি? অক্সিজেন ডেফিসিয়েন্সি, যেটার কারণে কি হয়? ইরাইথ্রোপয়েটিন রিলিজটা বেড়ে যায়। ইরাইথ্রোপয়েটিন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, একটা হরমোন তুমি বলতে পারো। সেই হরমোনটা কি করবে? সেই হরমোনটা হচ্ছে বোন ম্যারোতে স্টিমুলেশন দিবে, যার ফলে ইরেথ্রোপয়েসিসের রেটটা বেড়ে যায়। ওকে, তাহলে হাইপোক্সিয়া হলে কি হয়? ব্লাডের মধ্যে অক্সিজেন লেভেল কমে যায়, যেটা হচ্ছে আলটিমেটলি কিডনিতে ইরেথ্রোপয়েটিন রিলিজ বাড়ায়, যেটা হচ্ছে বোন ম্যারোতে ইরেথ্রোপয়েসিসের সিগন্যাল দিবে। ঠিক আছে, ইরেথ্রোপয়েসিসকে স্টিমুলেট করবে। তাহলে এটা জন্য কি হয়? আমাদের ইরেথ্রোপয়েসিস বেড়ে যায়। ইরেথ্রোপয়েসিস। বুঝতে পারলাম। আশা করি ভাই এই জিনিসগুলো বুঝতে পারছে। আচ্ছা, আরো কিছু ফ্যাক্টর এখানে দরকার, যেমন কিছু হরমোনও কিন্তু এখানে দরকার। ওকে, এই হরমোনগুলোর মেকানিজম তোমরা হচ্ছে ফার্মাকোলজিতে পড়বা, এন্ডোক্রাইন ফিজিওলজিতে পড়বা। জাস্ট আমি এখানে কিছু নাম লিখে দিই। প্রথম হচ্ছে আমাদের অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন, তারপর হচ্ছে গ্রোথ হরমোন, তারপর হচ্ছে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর হচ্ছে আমাদের প্রোল্যাকটিন। এরকম বেশ কিছু হরমোন থাকতে পারে, ঠিক আছে। তারপর ধর হচ্ছে টেস্টোস্টেরন, খুবই ইম্পর্টেন্ট। ওকে, টেস্টোস্টেরন। ওকে, আচ্ছা। এরপর আমাদের আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন ধর হচ্ছে হিমোগ্লোবিনাইজিং ফ্যাক্টর। ওকে, হিমোগ্লোবিনাইজিং
ফ্যাক্টর। আচ্ছা, হিমোগ্লোবিনাইজিং ফ্যাক্টরের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের আয়রন। ঠিক আছে, আয়রনটা কোন ফর্মে আমরা অ্যাবজর্ব করতাম? ফেরাস ফর্মে। কে হেল্প করতো? ভিটামিন সি। আয়রনটা কেন দরকার ভাই? আমরা কিন্তু দেখছিলাম হিমের কিন্তু ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে আয়রন। ঠিক আছে, সো হিম সিনথেসিসের জন্য কিন্তু আয়রনটা মাস্ট। ওকে, এটা কিন্তু আমরা ডায়েটের সোর্স থেকে পাই। তারপর কি আছে আমাদের বাইল সল্ট। ওকে, বাইল সল্ট। এখন আমাদের বাইল সল্টটা কেন দরকার? ঠিক আছে, বাইল সল্টটা মেনলি দরকার হচ্ছে আমাদের কিছু হেভি মেটালকে অ্যাবজর্ব করার জন্য। কোন সে হেভি মেটাল? একটা তো আয়রন, আমরা বলেই ফেলছি। হ্যাঁ, আয়রন খাওয়ার পর সেটা তো অ্যাবজর্ব করা দরকার, সেটার জন্য বায়োসল্ট দরকার। বায়োসল্ট কি করবে? একটা মাইসেলি গঠন করবে, সেগুলো তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়বা। আরো কিছু ট্রেস এলিমেন্ট আছে, যেমন ধরো কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ। এই ট্রেস এলিমেন্ট গুলোকে অ্যাবজর্পশন করার জন্য কিন্তু আমাদের কি লাগবে? বায়োসল্ট লাগবে। ঠিক আছে, এখন প্রশ্ন আসে, যে টিচার প্রশ্ন করে আয়রনের কথাটা বুঝলাম, আয়রন কেন লাগে সেটাও তো আমি বুঝলাম, কিন্তু এই ট্রেস এলিমেন্ট গুলো আসলে কেন লাগবে? ঠিক আছে, আমি লিখে দিই এগুলো কি। এগুলো হচ্ছে ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট গুলো কেন দরকার? কারণ হচ্ছে এগুলা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, সোজা কথা, একদম সোজা কথা, এগুলো হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। চলো আমরা আগাই। এরপর হচ্ছে আমাদের ইনহিবিটিং ফ্যাক্টরস। কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে আরবিসি প্রোডাকশনকে ইনহিবিট করে? এটা হচ্ছে ভাই আমাদের যে এসবি আছে, সিঙ্গেল বেস্ট অ্যান্সার বা এমসিকিউ বলো, হ্যাঁ ট্রু ফলস, সেগুলোতে কিন্তু আমাদের এই ইনহিবিটিং ফ্যাক্টর গুলো দিয়ে দিতেই পারে। কি কি আছে এগুলো একটু মুখস্থ করতে হবে ভাইয়া। এখানে প্রথমে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন, ওকে। দেন কি আছে আমাদের? অ্যানজিওটেনসিন। তারপর হচ্ছে আমাদের 5 হাইড্রোক্সি ট্রিপ্টামিন বা সেরোটোনিন। ঠিক আছে, আর হচ্ছে আমাদের ইস্ট্রোজেন। তাহলে মেল হরমোন যেটা টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন হচ্ছে আমাদের এরিথ্রোপয়েসিসকে বাড়ায়, আর ফিমেল হরমোন যেটা ইস্ট্রোজেন সেটা হচ্ছে এরিথ্রোপয়েসিসকে কমায়। ওকে, একটু জানলে আমাদের কাজ হয়ে যাচ্ছে, আর কিছুর দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে ফাংশন অফ আরবিসি। আরবিসি আসলে কি কি কাজ আছে? ওকে, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা পরে আবার বিস্তারিত পড়বো, সমস্যা নেই। প্রথমে হচ্ছে ট্রান্সপোর্ট। ওকে, প্রথম হচ্ছে ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস। রেসপিরেটরি গ্যাসেস, অর্থাৎ সে খুব সুন্দর মতো ভাবে আমাদের যে রেসপিরেটরি গ্যাসেস আছে সেগুলোকে ট্রান্সপোর্ট করবে। কিরকম ভাবে? সে অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন আকারে, এবং কার্বন ডাইঅক্সাইডকে ট্রান্সপোর্ট করে হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন আকারে। ওকে, কার্বক্সি হিমোগ্লোবিন আকারে গেল। আচ্ছা, দেন হচ্ছে সেটা বাফার সিস্টেম হিসেবে কাজ করে। ওকে, যেটা কিন্তু আমরা প্রথম লেকচারে পড়ছিলাম, আইটেম 6 এর লেকচারে, যে আরবিসির মধ্যে কি থাকে? আরবিসি হচ্ছে মেনলি কার্বন ডাইঅক্সাইডকে রিসিভ করে বাইকার্বনেট আয়নে কনভার্ট হতে পারে। প্লাজমায় তৈরি হওয়া কার্বনিক অ্যাসিড এবং তার নিজের মধ্যে তৈরি হওয়া বাইকার্বনেট, এই দুটা এই দুটা যৌগ মিলায় তারা হচ্ছে একটা বাফার সিস্টেম তৈরি করে, যার কারণে কি হয়? আমাদের পিএইচ ব্যালেন্সটা বডিতে অ্যাসিড বেস রেগুলেশনটা মেনটেন হয়। ঠিক আছে, তারপর কি হয় দেখো, সে হচ্ছে ভিসকোসিটি মেনটেন করতে পারে। ওকে, আমরা জানি যে আমাদের যে প্লাজমা প্রোটিন গুলো ছিল, অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং কিছু কিছু ক্ষেত্রে ফাইব্রিনোজেন, তারা কিন্তু ব্লাড ভিসকোসিটি মেইনলি মেনটেন করে। আরবিসিও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ব্লাড ভিসকোসিটি মেনটেন করতে পারে, কারণ আমরা দেখছি ভাইয়া আরবিসির মধ্যে কিন্তু 65% ওয়াটার থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপর কি করতে পারে? তারা কিন্তু বেশ কিছু পিগমেন্ট তৈরি করতে পারে। ওকে, কিরকম পিগমেন্ট? যখন আমরা আরবিসির ফেট পড়বো, ডিস্ট্রাকশন পড়বো, সেখানে দেখবো যে আরবিসি থেকে আমাদের বিলিভার্ডিন, বিলিরুবিন নামে বেশ কিছু পিগমেন্ট তৈরি হয়। ঠিক আছে, ওকে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তারপর কি আছে? হ্যাঁ, আমাদের এটা কি করে? আয়নিক ব্যালেন্স মেনটেন করে।
এখন আয়নিক ব্যালেন্সটা কিভাবে মেনটেন করে সেটা হচ্ছে আমি এখন তোমাদের বিস্তারিত বলবো না, এখন তোমরা বুঝবা না। মনে রাখো রেসপিরেটরি ফিজিওলজিতে আমরা যখন ক্লোরাইড শিফট পড়ব তখন এটা আমরা আরো বিস্তারিত ভাবে বুঝতে পারবো। ঠিক আছে, আরবিসি হচ্ছে আমাদের বডির ভিতরে আয়নিক ব্যালেন্সটা, ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ আয়নের সংখ্যাটাকে সমান রাখতে চায়। কিভাবে? সে বাইকার্বনেট আয়ন এবং ক্লোরাইড আয়নের এক্সচেঞ্জ করে প্লাজমার সাথে। একটু জানলে হচ্ছে, পরে আমরা বিস্তারিত পড়বো। এবং লাস্টে কি, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং এ অনেক বেশি হেল্প করে। ঠিক আছে, আমাদের যে আরবিসি তার মেমব্রেনের গায়ে বেশ কিছু স্পেশাল টাইপের প্রোটিন লেগে থাকে। সে প্রোটিন দেখে কিন্তু আমরা কি করতে পারি, কার ব্লাড গ্রুপ কি সেটা আমরা কিন্তু নির্ধারণ করতে পারি। ওকে, আচ্ছা, তো চলো হচ্ছে আমরা আগাই। এরপর কি আছে দেখো, অ্যাডভান্টেজ অফ অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ দেখো আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস নাই সেটা আমরা জানি, এবং সাথে কিন্তু মাইটোকন্ড্রিয়াও নাই, তাই তো? সেই কারণগুলা কি সেগুলো একটু দেখি, দেখা দেখা যাক, বা সেটার ফলে আমাদের কি লাভ হয়। তো নিউক্লিয়াস কেন নাই? কারণ হচ্ছে এখানে কি হয়ে যায়, পিকনোসিস হয়ে যায়, তাই তো? পিকনোসিস হয়ে যায়। আচ্ছা, নিউক্লিয়াস না থাকলে কি সমস্যা হয়? অবশ্যই হয় না, বরঞ্চ নিউক্লিয়াস না থাকলে আমাদের আরো সুবিধা হয়। ওকে, কিরকম কি অ্যাডভান্টেজ হয়? প্রথমে হচ্ছে আমরা কি পাবো, এক্সট্রা স্পেস পাবো। ঠিক আছে, এক্সট্রা স্পেস পাবো, অর্থাৎ নিউক্লিয়াস যেহেতু একটা জায়গা দখল করে, নিউক্লিয়াস না থাকলে সেই জায়গাটা খালি হয়ে যাবে। সেই এক্সট্রা স্পেস আমি কি ক্যারি করব? হিমোগ্লোবিন ক্যারি করতে পারবো, সহজ কথা। ওকে, ঠিক আছে। তারপর কি করতে পারে? ইনক্রিজ সারফেস এরিয়া, বুঝছো? ইনক্রিজ সারফেস এরিয়া, সে হচ্ছে সারফেস এরিয়াটাকে বাড়ায় দিতে পারে। এখন বলতে পারো ভাই নিউক্লিয়াস তো ভেতরের জিনিস, সে না থাকলে কিভাবে সারফেস এরিয়াটা বাড়ায়? খেয়াল করে দেখো, নিউক্লিয়াস থাকলে সেলটা দেখতে হয়তো অনেকটা এরকম, আর নিউক্লিয়াস না থাকলে সেলটা দেখতে হয় অনেকটা এরকম। এই শেপটার নাম কি বলো? বাইকনকেভ শেপ, রাইট? অর্থাৎ এই যে নিউক্লিয়াস, সে চলে যাওয়ার মাধ্যমে সেলটাকে কি করে, বাইকনকেভ করে ফেলে। সো বাইকনকেভ সেলে অটোমেটিক দেখা যাচ্ছে যে আমাদের সারফেস এরিয়াটা বেশি থাকে। ওকে, দেখাই যাচ্ছে এখানে একটু ঢেউয়ের মতো জায়গা হচ্ছে, সো এখানে আলটিমেটলি আমাদের সারফেস এরিয়াটা বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাও বেশি হয়। তো এটা হলে কি লাভ? এটা হলে হচ্ছে লাভ হয় কি, আরো বেশি বেশি করে আমরা যে রেসপিরেটরি গ্যাসেস, অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড সেগুলোকে ক্যারি করতে পারবো, তাই তো? বেশি জায়গার মধ্যে বেশি বেশি ক্যারি করতে পারবো, খুব ইজি, রাইট? সো এইগুলাই হচ্ছে মেনলি আমাদের ইম্পর্টেন্ট কাজ, বুঝতে পারছি? ওকে, তো চলো হচ্ছে পরেরটা দেখি যে মাইটোকন্ড্রিয়া না থাকলে কি সুবিধা। ওকে, মাইটোকন্ড্রিয়া, প্রথম পয়েন্টটা কিন্তু সেম, এক্সট্রা স্পেস, তাই তো? মাইটোকন্ড্রিয়া যেহেতু আমাদের কিছু জায়গা দখল করে, সে না থাকলেও তো আমাদের কিছু জায়গা বেঁচে থাকবে, তাই না? সেই এক্সট্রা স্পেসে আমি কি করতে পারি, বেশি বেশি করে হিমোগ্লোবিন ক্যারি করতে পারবো। এই পয়েন্টটা কিন্তু আমরা দেখে ফেলছি। আর কি সুবিধা? আর সুবিধা হচ্ছে, তোমার যদি মাইটোকন্ড্রিয়া থাকতো, মাইটোকন্ড্রিয়া থাকলে সেখানে কি থাকতো, সেখানে আমাদের কিছু অক্সিজেন থাকতো, তাই না? অক্সিজেন থাকতো, সে অক্সিজেনে কিন্তু আমাদের বেশ কিছু রেসপিরেটরি এনজাইম থাকতো। ঠিক আছে, রেসপিরেটরি এনজাইম থাকতো। ওকে, তো এই রেসপিরেটরি এনজাইম কি করে জানো, আমাদের অক্সিজেনটাকে ইউটিলাইজ করে এটিপি তৈরি করে ফেলে, বাই প্রডিউসিং এটিপি। তো দেখো আমাদের অক্সিজেন ক্যারি করার কারণ হচ্ছিল একটাই, যে আমি অক্সিজেন ক্যারি করে একদম ডিস্টেন্স সেলে অক্সিজেনটাকে পাঠিয়ে দিব। ঠিক আছে, আমি হচ্ছে একটা আনস্টেবল অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করব, যেটা হচ্ছে কোষের কাছে গেলে সেটা ফেটে যাবে, ঠিক আছে, ভেঙে আবার অক্সিজেনটা আলাদা হয়ে যাবে। ওকে, বাট যদি আমাদের এখানে রেসপিরেটরি এনজাইম থাকতো, সে কি করতো, সে হচ্ছে অক্সিজেনটাকে সুন্দর মতো ক্রেবস সাইকেলে নিয়ে যেত। ক্রেবস সাইকেলে নিয়ে গিয়ে সেটাকে আমাদের কি করতো, সেটা সেখানে তুমি বলতে পারো আসলে ক্রেবস সাইকেল তো না, বলতে পারো যে রেসপিরেটরি চেইন, ঠিক আছে, বা ইটিসি তে নিয়ে যেত। ইটিসি তে নিয়ে যেয়ে সে সুন্দর মতো সেখান থেকে যে ক্রেবস সাইকেলে যে সাবস্টেন্স গুলো তৈরি হয়ে আসছে সেইগুলার ইউটিলাইজ করা শুরু করে ফেলতো, যার ফলে এটিপি তৈরি করে ফেলতো। কথাটা কি ক্লিয়ার? তাহলে আমরা বুঝবো যে ভাইয়া মাইটোকন্ড্রিয়া না থাকলে সুবিধা হচ্ছে এক্সট্রা স্পেস পাওয়া যাবে, এবং যেহেতু এখানে মাইটোকন্ড্রিয়া থাকলে আমাদের এখানে রেসপিরেটরি এনজাইম থাকতো, যার ফলে অক্সিজেনটা ইউটিলাইজ হয়ে এটিপি তৈরি করে ফেলতো। তো মাইটোকন্ড্রিয়া না থাকলে আমি কোনো রেসপিরেটরি এনজাইমে পাবো না, যার ফলে এই অক্সিজেনটা এরকম ভাবে ইউটিলাইজ হবে না। সুন্দর মতো কি হবে, অক্সিজেনটা অক্সি হিমোগ্লোবিন যৌগই তৈরি করবে।
বুঝতে পারলাম কি বিষয়টা? আশা করি তোমরা ভাই এই বিষয়টা বুঝতে পারছো। এখন একটা প্রশ্ন আসে, ঠিক আছে, আমার তো এখানে মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে এটিপি তো তৈরি হচ্ছে না, তাহলে আমি আসলে এটিপি কোন প্রক্রিয়ায় তৈরি করবো, একটা প্রশ্ন হতে পারে না? এটা তো সেল, তাই না? সেলের বাঁচা বেঁচে থাকার জন্য তো এটিপি দরকার। এখানে তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে এটিপি কিভাবে তৈরি হয়? মনে রাখবা ভাইয়া, এখানে এটিপি দুইটা মেথডে তৈরি হবে, ঠিক আছে? তা আমি বলে দিই, এটিপি প্রোডাকশনটা একটু বলে দিই সংক্ষেপে। এটিপি প্রোডাকশন ইন আরবিসি, ওর তো এটিপি লাগবে যেহেতু সেল, ইন অ্যাবসেন্স অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া না থাকা সত্ত্বেও যেহেতু এখানে ক্রেবস সাইকেল চলতে পারতেছে না, অ্যারোবিক রেসপিরেশন হবে না, তাহলে কিভাবে হবে? ইন অ্যাবসেন্স অফ মাইটোকন্ড্রিয়া। দুইটা মেথডে হয় এটিপি প্রোডাকশনটা, দুইটা মেথডে হবে। প্রথমে হবে কি? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এটা একদম কিন্তু তুমি বলতে পারো যে কমন সেন্স, যেহেতু আমাদের অ্যারোবিকটা হইতে পারতেছে না, হবে কি তাহলে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। এখন বিষয় হচ্ছে কেন অ্যানারোবিকটা কেন হইতে পারে, কারণ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কই হয়? সাইটোপ্লাজমে হয়, তাই না? সাইটোপ্লাজমে যে মাতৃকাটা আছে সাইটোসোল, সেই সাইটোপ্লাজমে হয়। তো সাইটোপ্লাজমে তো আমাদের রেসপিরেটরি এনজাইমের দরকার নাই, তাই না? এনজাইমের কি দরকার আছে? নাই। সো মোস্টলি প্রায় 90% ক্ষেত্রে কিন্তু অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে কম কম করে মাত্র দুইটা দুইটা করে এটিপি তৈরি হয়। আর বাকি 10% ক্ষেত্রে কি হয়? এইচএমপি শান্টের মাধ্যমে এটিপি তৈরি হইতে পারে, ঠিক আছে? এইচএমপি শান্ট মানে হচ্ছে হেক্সোস মনোফসফেট পাথওয়ে শান্ট, ওকে? এটা তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়বা, মাত্র 10% ক্ষেত্রে এখানে এটিপি তৈরি হবে। সো এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আরবিসি কিন্তু এটিপি তৈরি করতে পারে ইন স্পাইট অফ অ্যাবসেন্স অফ মাইটোকন্ড্রিয়া। তাহলে ভাই আশা করি তোমরা পার্ট ওয়ান এর পড়াগুলো বুঝতে পারছো। আমরা পার্ট ওয়ান থেকে এএসআর, তারপর রেড সেল ইন্ডাইসিস এইসব পড়বো, ওকে? তো কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।